নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আয়ুর্বেদ আমাদের শেখায় হাউ টু মেইনটেইন আ হেলদি লাইফস্টাইল। আয়ুর্বেদ আমাদের শেখায় দ্য আর্ট অফ লিভিং। Ayurveda treatment starts with an internal purification process. আর এই সমস্ত কথা আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু ডক্টর প্রমোদ শর্মা এই এপিসোডগুলি করে থাকে, যেটা সম্পূর্ণভাবে আয়ুর্বেদ চিকিৎসা সংক্রান্ত। প্রতিটি পর্বে ডাক্তারবাবু নির্দিষ্ট একটি রোগ নিয়ে আলাপ আলোচনা করে থাকেন, আপনারা সবাই জানেন। আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন একটি স্ত্রী রোগ নিয়ে, যেটি খুব কমন এখন, পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, জরায়ুতে টিউমার। কেন হয় এই পিসিওডি? পিসিওডি হলে কি কি উপসর্গ দেখা দিতে পারে, বা আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিভাবে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবে পিসিওডির হাত থেকে মুক্তি পাওয়া যায়। আর আপনারা যারা আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে সরাসরি আজকের অনুষ্ঠানে ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 0340081437। আসুন আজকের এই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত পছন্দের ডাক্তারবাবু, আমাদের অত্যন্ত কাছের মানুষ, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। আজকের আলোচনা করব আমরা পিসিওডি নিয়ে, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এর মূল উপসর্গগুলো কি, মানে কি হলে আমরা বুঝবো মহিলারা যে আমাদের পিসিওডি হচ্ছে বা রয়েছে? দেখুন, আজকে আমি একটা যে স্ত্রী রোগটা নিয়ে আলোচনা করছি, কেন এর পিছনে কারণ আছে। অনেকটা আজকে আমার বাড়িতে মায়েরা বোনরা অনেকজনই আছে, ওদের যা সমস্যা হয় না, ওরা কারোর সাথে ডিসকাশনও করতে পারে না। আর এটা হবার, পিসিওডি যে একটা রোগ, পিসিওডি মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ডিজিজ মানে হচ্ছে একটা রোগ। এই রোগটা হবার আগে কিন্তু অনেক মহিলা কিন্তু বুঝতে পাওয়া যায় যে আমার আজ না কাল পিসিওডি হতে পারে। এর মেন সিমটমস গুলো রয়েছে, যা পিরিয়ডিক সাইক্লেশন ঠিক মতো হয় না। অনেকজন এটাও জানে না যে পিরিয়ডিক সাইক্লেশনে কত দিনে আছে। তো আজকে আমি টোটালি এই ডিটেলসটা জানবো, যে পিরিয়ডিক সাইক্লেশন কিভাবে হয়, আমাদের ইউটেরাস ওভারি কোন জায়গায় থাকে, জরায়ুটা কোন জায়গায় ঠিক আমাদের আছে, আর কি কি সিমটমস হলে আমরা পিসিওডি হবে বা পিসিওডি হয়ে গেছে, বা পিসিওডি থেকে আবার ফাইব্রয়েড যেটা টিউমার বলা হয়েছে, টিউমার হয়ে গেছে কিনা, এই সব কিছু ডিটেলস জানবো। কিন্তু তার আগে মনে হচ্ছে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নমস্কার, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছে? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি, অজয় সরকার। অজয় সরকার, আপনি কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 34+। কি সমস্যা বলুন? সমস্যা হচ্ছে আমার ঘুম থেকে উঠলে পায়ে গোড়ালিতে ব্যথা হয়। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে? এটা প্রায় 2-3 মাস ধরে চলছে। আচ্ছা, ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ, অনুষ্ঠান দেখি, ভালো লাগে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে নিয়মিত দেখার জন্য। আপনি শুনতে থাকুন। এবার আপনাকে 2-3টে প্রশ্ন আমি করবো, আপনি লাইনে থাকবেন। আপনার যে প্রবলেমটা হচ্ছে, এটা সকালে যখন আপনি ঘুম থেকে উঠছেন, মাটিতে পা দিচ্ছেন, তারপরে আপনার পায়ে একটা ব্যথা ফিল করছেন, এটা দিয়ে কাজ করতে করতে তারপরে ব্যথাটা চলে যায় আপনার, তারপরে শারীরিক যেসব কর্ম আছে এটা করতে করতে কি ব্যথাটা চলে যায় না থেকেই যায়? না, প্রায় আমি ধরো যত বেলা বাড়বে তখন তারা ব্যথাটা কমে যায়। ব্যথাটা কমে যায়। আচ্ছা, আপনি একটু চিন্তা ভাবনা করে বলুন, আপনার কোনোদিন কোমরে চোট বা কোমরে কোনো আঘাত লেগেছিল? কোমরে আমার মাঝে মাঝে কোমরেটাও ব্যথা হয়। না না, আপনার কি কোমরে কোনো চোট বা আঘাত লেগেছিল? না, সেরকম কিছু তো লাগেনি। কেন কি দেখুন, আপনার এই যা প্রবলেম, এটা সাইটিক আর নার্ভে প্রবলেম আছে।
এটা হয় কেন, যখন আপনার কোমরে L5 হাড়টা চিপসে যায়, যেহেতু বয়স খুবই কম, তো এটা আপনার কারণ হতে পারে কোনো আপনার হাড়ের মধ্যে চোট হয়েছে, কোনো কোমরে ধরুন আপনি আচমকা লেগে একটা কোনো সিলিন্ডার তুলে নিয়েছেন, ঠিক আছে, দুম করে একটা কোনো ভারী জিনিস তুলে নিয়েছেন। হ্যাঁ, যখনই আপনার কোনো দুম করে কোনো জিনিস ভারী জিনিস তুলে নেন বা কোমরে কোনো আঘাত লাগে, তার জন্য ওই হাড়গুলো চিপসে যায়। হাড়গুলো চিপসে যাওয়ার কারণে সাইটিকা নার্ভ চিপসে যায়। তারপরে কি হয়, আমরা যখন রেস্টে থাকি ওই ব্যথাটা স্টার্ট হয়, তারপরে যখনই ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হয় ধীরে ধীরে ব্যথাটা চলে যায়। তো আপনার এখানে কোমরে একটা এক্সরে করতে হবে, আর এক্সরে করে বর্ধমানে আমি নিজে উপস্থিত থাকি, তো বর্ধমানে চেম্বারে আসুন, আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কেমন? হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা আলোচনা করছিলাম পিরিয়ডিক সাইক্লেশন নিয়ে এবং তার সঙ্গে পিসিওডির রিলেশনটা কি, পিরিয়ডিক সাইক্লেশন কতদিন পর পর হওয়া উচিত সেটা। দেখুন, একটা আমার একদম ইজি কথা বলছি, আমাদের জরায়ু হচ্ছে, ইউটেরাস হচ্ছে ঠিক নাভি পিছনে, মহিলাদের নাভি হয় ঠিক পিছনে হয় জরায়ু। সেটা ফ্যালোপিয়ান টিউব থেকে দুটো ওভারি, একটা লেফট ওভারি একটা রাইট ওভারি, এই দুটো ওভারি হয়। একটা ওভারি থেকে আভাম তৈরি হয়, মানে লেফট সাইডে আজকে যদি আভাম তৈরি হয় আবার 56 দিন পরে আভাম হবে। তো একটা পিরিয়ডিক সাইক্লেশন হয় 28 দিন, মানে এই ওভারিতে সাইক্লেশন হচ্ছে 28 দিন, আবার এই ওভারি থেকে সাইক্লেশন হচ্ছে 28 দিন। তাহলে একটা ওভারি যেটা কাজ করছে সেটা 56 দিনে মাথায় কাজ করছে। তো এক সাইডে লেফট ওভারি আমরা একটা মাস পিরিয়ডিক আসছে, নেক্সট মান্থ যেটা পিরিয়ডিক হবে সেটা রাইট ওভারি থেকে আসবে। ওভারি থেকে যেই জিনিসটা তৈরি হয় সেটা বলা হয়েছে আভাম। এই আভামটা যখনই ভেঙে যায়, 28 দিনের মাথায় যখন ভেঙে যায়, তাহলে এটা পিরিয়ডিক সাইক্লেশন আমাদের ভেজাইনা মাধ্যম দিয়ে এটা বেরিয়ে আসে। এইবার অনেকবার কোনো কারণে ওই জিনিসটা পুরোপুরি বার হয় না। ধরুন আমরা বলতে পারি আজকে অনেক বাড়িতে পুজো আছে, কিছু এটা আছে, আমরা পিরিয়ডটাকে পিছানোর জন্য বা এগোনোর জন্য কোনো ট্যাবলেট খেয়ে নিলাম, তার জন্য কি হয়, পিরিয়ডিক সাইক্লেশনটা যেই পিরিয়ডটা পার হয়ে যাওয়ার কথা সেই জিনিসটা হচ্ছে না। তার জন্য কি হচ্ছে, ইউটেরাসটা বাল্কি হয়ে যাচ্ছে, মানে জরায়ুটা বড় হয়ে যাচ্ছে। যেমন ফ্যাটি লিভার হয় ঠিক ওই রকমই ইউটেরাসটা বড় হয়ে যাচ্ছে। তো ইউটেরাস বড় যখন হয়ে যাবে তাহলে ওখানে কিছুটা জমছে, এবার ওটাই জমতে জমতে একটা সময় পলিপ হয়। প্রথম সিস্ট হয় না, প্রথম হয় পলিপ। পলিপ থেকে যেই তারপরে যে রূপ নেবে সেটা হচ্ছে পলিসিস্টিক, মানে পলিপ থেকে সিস্ট হয়ে গেলে, পলিপ হচ্ছে একদম লালা জাতীয় জিনিস, সিস্ট হয়ে গেছে মাংস জাতীয় জিনিস, মানে আগে লালা জাতীয় জিনিস ছিল তাতেই থেকে থেকে ওটা সিস্ট হয়ে গেছে। এবার যদি আমরা সিস্টেও চিকিৎসা না করি তাহলে এটাই আবার পরে টিউমারে কনভার্ট করে নেবে, যেটা বলা হচ্ছে ফাইব্রয়েড, ইউটারাইন ফাইব্রয়েড, ইউটেরাসের মধ্যে ফাইব্রয়েড হয়ে গেছে। তো এটা টিউমারও হয়ে যেতে পারে। তো মেইন জিনিস হচ্ছে যে এটা আমরা প্রথম স্টেজে জানতে পারি। প্রথম স্টেজে কি করে জানবো, আমাদের পিরিয়ডিক কোনো ডিসমেনোরিয়া জিনিসটা আসছে কিনা, মানে পিরিয়ডটা ঠিক মতন সাইক্লেশন হচ্ছে কিনা। যদি সাইক্লেশন হচ্ছে না বা খুব পেটে ক্র্যাম্প আসছে, যতটা হয়ে যাবার দরকার ততটা হচ্ছে না, তাহলে এই জায়গা থেকে আমাদেরকে কোনো মেডিসিন হেল্প নিতে হবে বা কোনো এইরকম ডায়েট চার্ট করতে হবে। আজকে আমরা খুব বেশি জাঙ্ক ফুড খাই, দেখবেন যাদের পিসিওডি তাদের একটা জাঙ্ক ফুড খাওয়া একটা হ্যাবিটেট থাকে, যা কন্টিনিউয়াসলি ওরা একটু মোমো বলুন বা ময়দা জাতীয় জিনিস বলুন এই ধরনের জিনিসগুলো ইয়ে করছে, ডায়েট করছে। তো এই ধরনের জিনিস যদি আপনারা নিতে থাকবেন তাহলে কিন্তু পিসিওডি কোনোদিনই ভালো হবে না। দেখবেন আপনার পিসিওডি হলে যখনই আপনি ডাক্তারের কাছে যাবেন প্রথম আপনাকে বলবে আপনার পেটটাকে কমান, বডিটা কমাতে হবে, ওবেসিটি নিয়ে আসুন। কেন নিয়ে আসুন, কেন কি ওই যে ফাস্ট ফুডের জন্য আপনাদের পিরিয়ডিক সাইক্লেশন ঠিক মতন কাজ করে না, ফ্যালোপিয়ান টিউব গুলো ছোট হয়ে যায়, চিপসে যায়, তার জন্য ভবিষ্যতে বেবি কনসিভ করতেও আপনাদের সমস্যাগুলো হয়। আজকে বহু পেশেন্ট এইরকম রয়েছে পিসিওডি বা ফাইব্রয়েডের জন্য যারা বেবি কনসিভ করতে পারে না। তো যদি আমরা এটা স্টার্টিং স্টেজের মধ্যে অল্প বয়সে দেখবেন 15 বছরের মেয়ে আছে, 16 বছরের মেয়ে আছে, তো মেয়েকে ওই জিনিসটা হবে না, কারণ ও তো বাচ্চা মেয়ে, 15 বছরের মেয়ে তো ও বুঝবে না। তো ওর মাকে ওই জায়গাটা গাইড করতে হবে, একটা টিচারের মতন বলুন, একটা মানে মায়ের মতন বলুন, ওই রকম ওকে গাইড করতে হবে যে তোমার পিরিয়ডিক সাইক্লেশন কি ডেট আছে, একটা ক্যালেন্ডারের মধ্যে মার্ক করতে হবে যে এই ক্যালেন্ডারে এই ডেট আছে আমার, তার ঠিক 28 দিন পরে ওটা হচ্ছে কিনা, এই জায়গাটা আমাদেরকে গাইডেন্স করতে হবে। কেন ও তো বাচ্চা মেয়ে, ও তো বুঝবে না।
তো সেই জায়গাটা আমাদেরকে বোঝানো উচিত যে না, এটা তোমার 28 দিনে হওয়ার দরকার মিনিমাম। আগেকার মহিলা দেখবেন 7 দিন পিরিয়ড থাকতো, তাদের কোনো পিসিওডি যা রোগ কি ও জানতো না। আজকে আপনি 20 বছরের মেয়েকে বলবেন পিসিওডি, ও বলে দেবে ফুল ফর্ম কি আছে। কারণ কি হচ্ছে, যে পিরিয়ডিক সাইক্লেশন আমাদের থাকছে 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম। লজ্জায় বলুন, যেমনি বলুন, ডাক্তারের কাছে যাব না, কিন্তু বাড়িতে বসে তো এটাই আপনার দেখুন। আজকে ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার যা হচ্ছে, সেটাও কিন্তু পিছনের কারণ হচ্ছে পিরিয়ডিক সাইক্লেশন। আপনাদের যারা হয়তো আপনি কোন মানুষকে এমনি চেনা আছে যাদের ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তাদের আপনি শুধু একটা কথা জিজ্ঞেস করে নিন যে আপনার কি পিরিয়ডিক কোন সাইক্লেশন সমস্যা ছিল, 100% বলবে হ্যাঁ। কেন? পিরিয়ডিক সাইক্লেশন হতে হতে যেরকম আমরা যখনই বেবি কনসিভ করি তো ইউটেরাস দিয়ে বেবি কনসিভ হয়, এবার কি হয়, ব্রেস্ট ফিডিংটা কিন্তু ব্রেস্ট থেকে হচ্ছে। তো সেই রকমই যখনই আপনার এটা পাল্পি টাইপের জিনিস আপনার ইউটেরাসের মধ্যে জমে যাবে, তাহলে কিন্তু কি হচ্ছে, ব্রেস্টের মধ্যে একটা গাঁট হয়ে যায়। এই যে ব্রেস্টের গাঁট হয়ে যায়, এটাই টিউমার রূপ নিয়ে নেয়, এটাই ভবিষ্যতে ক্যান্সার হয়ে যায়। তো জিনিসটা দেখুন খুবই ছোট প্রবলেম। ডিসমেনোরিয়া, ডিসমেনোরিয়া থেকে পলিপ হলো, পলিপ থেকে আপনার পলিসিস্টিক হলো, ওখান থেকে আপনার টিউমার হলো, ওখান থেকে ব্রেস্ট টিউমার হলো, ওখান থেকে ব্রেস্ট ক্যান্সার হলো। তো জিনিসটা খুব ছোট 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 ছোট। আমি বারবার বলি যে কোনো রোগই একদিনে বাড়াবাড়ি হয় না। আপনার আজকে কিডনি ফেল হয়েছে, আপনার আজকে লিভার কাজ করছে না, তো এটা না যে কাল অব্দি ভালো ছিল আজকে খারাপ হয়েছে। আপনি বলতে পারেন যে না, কাল অব্দি তো আমার হজম শক্তি ভালো ছিল, এখন কিন্তু প্রবলেম হচ্ছে, কিন্তু না, প্রবলেমটা হচ্ছিল, কিছু লুকন্ত সমস্যাগুলো হচ্ছিল, তাকে আপনারা অ্যাভয়েড করতে গেছেন। এই অ্যাভয়েড করার জন্য আজকে জিনিসটা বাড়াবাড়ি হয়ে গেল। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে দিনেশ বলছি। আচ্ছা, হাওড়া থেকে। কার সম্পর্কে জানবেন? বয়স কত? 22। কি সমস্যা? সমস্যা কি? সমস্যা হচ্ছে যখন পেশাব করতে যাই তারপরে একটি যন্ত্রণা হয়। আচ্ছা আচ্ছা, শুনতে থাকো। পেচ্ছাপ করার পর একটা বডিতে ঝাঁকুনি মারে? হ্যাঁ, ঝাঁকুনি হয়। আচ্ছা, এটা দেখো, এটা সিমটমস রয়েছে, যেহেতু তোমার বয়সটাও কম, এটা তোমার অনেক রকম ক্যালসিয়াম জাতীয় জিনিস পেশাবের সাথে ক্ষয় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা প্রপারলি ট্রিটমেন্ট করাতে হবে, না হলে দেখবে তোমার হেলথও কোনোদিন ইমপ্রুভ হবে না। তুমি হয়তো যতই খেয়ে নাও, কিন্তু তোমার হেলথ ইমপ্রুভ হবে না। অল্প বয়সে মাসলস ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এইসব গুলো হতে স্টার্ট হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে যে ক্যালসিয়াম জাতীয় জিনিস পেশাবের সাথে ক্ষয় যাওয়ার জন্য। তো দেখো, দুটো হেল্পলাইন নাম্বার আমার স্ক্রিনে যাচ্ছে, ওখানে তুমি ফোন করো। হাওড়াতে আমার 3টে চেম্বার আছে, যে কোনো চেম্বারে আসো, আর যেভাবে খাওয়া দাওয়ার বলবো সেইভাবে যদি 15-20 দিন একটু মেনটেন করে চলো, তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন সুস্থতার পথে হাঁটবেন, যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, দেখুন তাদের জন্য স্ক্রলে হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুর চেম্বার রয়েছে। কলকাতাতে ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাতে। হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামনগাছি, উত্তরপাড়া, আউট স্টেশন চেম্বার, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, ঘাটাল, শিলিগুড়ি, কোচবিহার এবং আসামে। এছাড়াও কিন্তু আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিউরে লেডি ডক্টর রয়েছেন, কাজে কোনো সমস্যার জায়গা কিন্তু এখানে নেই। আর যেহেতু সবসময় আমরা বলে থাকি যে আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিউরে রুট ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ এবং এটা হচ্ছে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, কাজে যে কোনো রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করুন। রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করুন 9831368397। কিন্তু হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার আলাদা, 9903595252 এবং 9903795252। হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। একটা প্রশ্ন ডাক্তারবাবু, যেটা যাই হোক প্রশ্নটা আমি আসছি পরে নিশ্চয়ই করব। একটা ফোন এসে গেছে, নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন?
আমি বিজয়া মন্ডল। আচ্ছা, হ্যাঁ, কোথা থেকে? আমি বেহালা দিয়ে বলছি। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? না, আমার মায়ের সম্পর্কে। মায়ের বয়স কত? মায়ের বয়স হচ্ছে 66। কি সমস্যা বলুন? সমস্যাটা হচ্ছে আমার মা দীর্ঘদিন ধরে পায়ের যন্ত্রণা হচ্ছে, আর সেখান থেকে পাটা ফুলে উঠছে। আচ্ছা, পোলাটা কমছে না, আর পোলা থেকে ব্যথাটা আরো বেড়ে গেছে। যখন ফোলে তখন ব্যথাটা আরো বাড়ছে, আর মাসাজ করলে তারপরে একটু ঠিক হচ্ছে, সে আবার সেই রকম ব্যথা হচ্ছে। আচ্ছা, শুনতে থাকুন। মায়ের ব্যথা কতদিন ধরে আছে পায়ে? ব্যথা তো 10-12 বছর ধরে রয়েছে। আচ্ছা, আর আমি আপনাকে বলছি, মায়ের যখন পায়ে ব্যথা ছিল ওই সময় পা কিন্তু ফুলতো না। আর ব্যথা ওষুধ কবে থেকে খাওয়া স্টার্ট করেছো? হ্যাঁ হ্যাঁ। ব্যথা ওষুধ কবে থেকে খাওয়া স্টার্ট করেছো? ব্যথা ওই 6 বছর থেকে খাচ্ছি। 6 বছর থেকে খাচ্ছ, তাহলে 6 বছরের পর থেকে তোমার মায়ের পায়ে ফুলা স্টার্ট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, এটাই আমাদেরকে সিমটমস গুলো জানতে হবে। পা ফুলো সিমটমস দিচ্ছে যে তোমার লিভার বা কিডনি উপরে কোনো দোষ দিচ্ছে। এই লিভার আর কিডনি দোষ দেবে কেন? তোমার তো পায়ের ট্রিটমেন্ট করতে গেল, তো পায়ে যা ট্রিটমেন্ট করছো সেখানে তোমার ট্রিটমেন্ট হচ্ছে না, সেখানে ব্যথা ওষুধ দিয়ে তোমাদেরকে আটকিয়ে যাচ্ছে। কিন্তু ব্যথা ওষুধ তোমার বডি কতদিন নিয়ে নেবে? একটা না একটা সময় তোমার লিভার কিডনি এফেক্ট করবেই। তো আজকে যেই মায়ের সমস্যা হচ্ছে সেটা প্রপারলি দেখো, 12 বছর থেকে একটা সমস্যা, 6 বছর থেকে ট্রিটমেন্ট, কিন্তু রিপোর্ট ইজ 0। তাহলেই আজকে আপনাকে এখানে ফোন করতে হলো। যদি রিপোর্ট ভালো হতো তাহলে আপনি হয়তো ফোন করতেন না। তো রিপোর্ট আপনার পাননি বলে আজকে 6 বছর পরে আপনাদের বাধ্য হয়ে আয়ুর্বেদের মধ্যে আসতে হচ্ছে। কিন্তু এই জিনিসটা যদি প্রথম স্টেজ নিতেন, আপনার মা আজ পর্যন্ত পুরোপুরি সুস্থ থাকতো। তো এখনো দেরি হয়নি, যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু এখন ব্যথা ওষুধ খাওয়ানো টোটালি স্টপ করুন মাকে। না হলে ব্যথা তো ভুলে যান, আপনার মায়ের কিডনি বা লিভারের উপরে প্রবলেম চলে আসবে। ব্যথা ওষুধ টোটালি খাওয়ানো ভুলে যান। পায়ে যখন আপনি শুতে যাবেন, পায়ে নিচনে 2টো বালিশ দিয়ে দেবেন, ঠিক আছে? আর একটা গরম জল করে, একটা বালতিতে গরম জল করে 2 চামচ লবণ দেবেন। লবণ দিয়ে পাটা কিছু দেরি চুবিয়ে রাখবেন, তারপরে পাটা মুছে বলবে এইবার শুয়ে যাও, তারপরে আর কোনো কাজ করবে না। এটা করলে পা ফুলাটা টোটালি কমে যাবে। কিন্তু শুধু পা ফুলা কমে গেলে তো হবে না, তারপরে ট্রিটমেন্টটা অবশ্যই দরকার আছে। তার জন্য আপনি যেই তো বেহালা বাড়ি, ইকবালপুরেও আমার চেম্বার আছে, এবং আমার মেন হেড অফিস হচ্ছে যাদবপুর সাউথ সিটি মলে একদম অপোজিটে। তো যে কোনো একটা চেম্বারে আপনি যোগাযোগ করুন। আপনার মায়ের যেটা পুরনো রিপোর্ট আছে ওই রিপোর্ট নিয়ে আসুন। হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে ওখানে ফোন করুন, ফোন করে আপনি বুকিং অ্যাপয়েন্টমেন্ট করে মাকে নিয়ে চলে আসুন। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, আপনি একটু আগে বললেন যে যাদের পিসিওডি রয়েছে ডাক্তারের কাছে এলে তারা, ডাক্তারবাবুরা সবার আগে বলবে আপনি ওয়েট কমান, হাঁটুন, ভুঁড়ি বেড়ে গেলে ভুঁড়িটা কমান, স্লিম থাকুন। রোগাদের ক্ষেত্রেও কি পিসিওডি হচ্ছে? এটাই তো আপনাদেরকে বুঝাচ্ছি। দেখুন, শুধু রোগা হলো বা মোটা হলো, আপনার যদি বয়সটা হিসাবে যদি আপনার ওয়েট বেশি আছে তাহলে আপনি চিন্তা করছেন যে আমার পিসিওডি আছে, এটাও ভুল। কিন্তু আপনি যদি দেখছেন যে আমি তো রোগা আছি, আমার পিসিওডি হবে না, তাদেরও ভুল। রোগা মোটা হলে কোনো যে পিসিওডি হবে বা হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে যাদের খুব ভুঁড়ি হয় তাদের হওয়ার চান্সটা বেশি থাকে, কিন্তু এটা না যে ভুঁড়ি হলে হবেই আর যা রোগা আছে তার হবে না। মেন যেটা হবার কারণ হচ্ছে যেটা পিরিয়ডিক সাইক্লেশন মিনিমাম 3 to 4 ডেজ আপনাকে চলতে হবে। মিনিমাম বলছি, ম্যাক্সিমাম 7 ডেজ। যদি 7 ডেজ চলে তাহলে কিন্তু খুবই ভালো। কিন্তু আজকে আমরা খাওয়া দাওয়া যেটা বললাম, ঠিক মতন শরীরে প্রোটিনই দিচ্ছে না, ঠিক মতন আমাদের সাপ্লিমেন্টই পাচ্ছে না। তার জন্য কি করছি আমরা এখন বাইরে থেকে কিনে ফুড সাপ্লিমেন্ট খাচ্ছি। এই যে বাইরে থেকে ফুড সাপ্লিমেন্ট খাওয়া দরকার কেন হচ্ছে? কেন কি আপনার ঠিক সময় যেটা ফল খাওয়া দরকার সেই ফলটা আপনি খাচ্ছেন না, যেভাবে আপনার ফাইবার জাতীয় জিনিস খাওয়া দরকার আপনি খাচ্ছেন না। আজকে কলকে বাড়িতে দলিয়া আসছে, ডালিয়ার মধ্যে সব থেকে বেশি ফাইবার আছে, কত লোক খাচ্ছে, কিন্তু আধেতে বেশি লোক খাচ্ছে না। তো এই সব জিনিসগুলো আমাদেরকে খাওয়া দাওয়ার হ্যাবিটের মধ্যে আসতে হবে। আজকে আমরা কি ছিলাম, একটা সময় এরকম ছিল যে বাইরে খাওয়া আমরা অ্যাফোর্ড করতে পারতাম না, তার জন্য কি হতো মাসে একবার হয়তো আমরা কোনোদিন বাইরে খাওয়া খেতাম। কিন্তু আজকে কি হচ্ছে, লোক বলছে আমার কাছে ওষুধ খাবার পয়সা নেই, কিন্তু আপনি ওয়াইন দোকানে গিয়ে দেখুন কত লম্বা লাইন যাচ্ছে।
আপনাকে বলবো আমি ডাব খান, কিন্তু ডাব খাওয়ার পয়সা নেই। কিন্তু আপনি হোটেলে গিয়ে রোজ লাইন লাগিয়ে ওখানে ওয়েটিং করে আপনারা হোটেলে খাচ্ছেন, বাইরে খাবার জাঙ্ক ফুড খাচ্ছেন, পয়সা দিয়ে আপনারা বিষ কিনে খাচ্ছেন। এই জায়গাটা ভাবতে হবে। খাওয়া খারাপ নেই, সবকিছু লাইফ হয়েছে, এনজয় করতে হবে। আপনাদের যেই একটা লাইফ পেয়েছে সবকিছু নিতে হবে, কিন্তু একটা লিমিটেশন আছে যে আমি কিভাবে আমি ফাইবারটাকে বডির মধ্যে নেব, কিভাবে আমি প্রোটিন বডিতে নেব, কিভাবে আমি কার্বোহাইড্রেট বডিতে নেব। 3 রকমই খাবার আছে, বেশি রকম খাবারই নেই। আমরা খাবার খাই সবসময় কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফাইবার। তো এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমার ফাইবারটা বেশি রাখতে হবে। কার্বোহাইড্রেট, জাঙ্ক ফুডের মধ্যে কার্বোহাইড্রেট চলে আসে, প্রোটিন চলে আসে, তো সেটা একটা লিমিটেশন খাবো। আজকে যদি আমরা দেখুন, আগেকার মানুষ হয়তো রোগা ছিল কিন্তু তার শরীরে কোনো সমস্যা ছিল না, আর যার বডির মধ্যে জোর ছিল সেটা আপনাদের বডিতে জোর ছিল না। 50 কিলো চাল এখান থেকে তুলে 5 কিলো 10 কিলোমিটার হেঁটে যেত। আজকে আপনাদেরকে বলে দেওয়া হয় যদি, আপনি আর পারবেন না। হয়তো ওর থেকে শরীর মোটা বেশি, কিন্তু যে মোটা হয়ে গেল শরীর তো ফাঁপা হয়ে গেল। শুধু মোটা হলে হবে না, আমাদেরকে জানতে হবে যে কোন জিনিস খেলে আমাদের বডির মধ্যে ভালো করবে, আমাদের হাড়ের উপরে ভালো করবে, আমাদের ক্যালসিয়ামের উপরে ভালো করবে। বারবার এই যে ক্যালসিয়াম কমে গেল, আমি ক্যালসিয়াম বড়ি খাবো, সাপ্লিমেন্ট নেই আমি সাপ্লিমেন্ট খাবো, ভিটামিন নেই আমি ভিটামিন খাবো। এইসব জাতীয় জিনিস খেলে আমাদের শরীরের মধ্যে এরকম অনেক রোগ আসছে যেটা হয়তো 100 বছর আগে আমরা কিন্তু জানতাম না। পিসিওডি যা কি হয় 50 ইয়ার্স আগে কেউ জানতো না। আজকে কিন্তু বললাম যেটা 20 বছরের মেয়েকে আপনি জিজ্ঞেস করুন যে পিসিওডি কি আছে, ও আপনাদের ডিটেলস গুলো জানিয়ে দেবে। ডাক্তারবাবু একজন বন্ধু আছেন ফোনে, নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? আমি মধুমিতা দাস বলছি, হাওড়া থেকে। আচ্ছা বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমি বাবার সম্পর্কে আর কি জানবো। আমার বাবার দীর্ঘদিন ধরে। আচ্ছা, বাবার বয়সটা একটু বলুন। বয়স হচ্ছে 62। আচ্ছা, এবার বলুন কি সমস্যা? আমার বাবার এই ঘাট থেকে রিসেন্টলি কদিন অবশ্য বলছে যে ঘাট থেকে এই হৃদ অব্দি ব্যথা। আচ্ছা, একদম মানে এত ব্যথা, সে মানে হাতটা মানে সোজা রাখতে পারে না। বেশ, আপনি শুনতে থাকুন। হাওড়াতে কোথায় থাকেন আপনি? হাওড়ায় আমি যেখানে হাওড়ার যে ভট্টনগর ওখানে থাকি। ভট্টনগর, লিলুয়া কাছাকাছি তাহলে? হ্যাঁ হ্যাঁ, লিলুয়া। আচ্ছা দেখুন, ওখানে একদম পাশাপাশি চেম্বার আমার বাবাংলাচিতে আছে। একদম বাবাংলাচিতে একবার বাবাকে নিয়ে আসতে হবে। ওনার সার্ভাইকাল স্পাইনে একটা এক্সরে বলতে হবে। ওনার ঘাড়ের সমস্যা আছে। আপনার বাবা হয়তো গ্যাস্ট্রাইটিস সমস্যা আছে, মানে দেখবেন ওনার গ্যাসের সমস্যা। হ্যাঁ, যাদের গ্যাসের সমস্যা হয় তাদের এই ধরনের সমস্যা হয়, মানে যাদের পটি ক্লিয়ার হয় না, যাদের প্রতিদিন একটা গ্যাস অ্যাসিডিটি বড়ি খেতে হয়, তাদের এই সমস্যাগুলো হয়। তো এই যা এনার যা ট্রিটমেন্ট দেখবেন, দেখুন আপনাকে যদি কোনো অন্য ডাক্তারের কাছে যাবে, আপনাকে কি দেবে, একটা নার্ভে ওষুধ দিয়ে দেবে, একটা ব্যথা ওষুধ দিয়ে দেবে। কিন্তু মেন যেটা দরকার হচ্ছে ওনার পেটে ট্রিটমেন্ট করা। যদি ওনার পেটে লিভারে ট্রিটমেন্ট হয় তাহলে কিন্তু বাবা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তো আপনি দেখুন, ভট্টনগর থেকে আপনার দুটো অপশন আছে। আপনি বাই ট্রেন আপনি উত্তরপাড়া আসতে পারেন, আর বাই অটো দিয়ে আপনি বাওয়ানগাছি, সি রোড থেকে আপনি একদম বাওয়ানগাছি আসতে পারেন। তো বাওয়ানগাছিতে, হ্যাঁ একদম বাওয়ানগাছি একদম কাছে আছে। সপ্তাহে 2 দিন চেম্বার হয় আমার, ঠিক আছে? তো যেটা দেখছো হেল্পলাইন নাম্বারে, বুকিং নাম্বারে, ওখানে ফোন করুন। আমার অ্যাসিস্ট্যান্ট আছে, সে আপনাকে টোটালি গাইড করে দেবে যে আপনি কিভাবে আসবেন আর কিভাবে আপনাকে রিপোর্ট নিয়ে আসতে হবে, সবকিছু বলে দেবে। তো বাবাকে একবার নিয়ে আসুন। আর যেটা বললাম, যেটা মূল ট্রিটমেন্ট করুন। আমি বারবার বলি, সিমটমস এর ট্রিটমেন্ট করবেন না। সিমটমস হাজারেক হতে পারে। বাবা এখন বলবে মাথাও ঘুরছে, চোখেও আবজা দিচ্ছে, তো কত ওষুধ খাবে? তাহলে সিমটমসে যদি ওষুধ খাবার গুনবে না, তাহলে 40 রকম ওষুধই খেয়ে যাবে। আজকে যেটা অনেক ডাক্তার এটাই করছে, আপনি দেখবেন একটা ডাক্তারের কাছে যাচ্ছেন, 12 রকম 14 রকম আপনাদের ওষুধ দিয়ে দিচ্ছে। কেন? আপনার বলছেন ও সিমটমস, আচ্ছা চোখে গলা দিচ্ছে, আচ্ছা চোখে একটা আই ড্রপ দিয়ে দিচ্ছি, চুলো উঠে যাচ্ছে, চুলো একটা তেল দিয়ে দিচ্ছি। কিন্তু মেন হচ্ছে যেটা রুট ট্রিটমেন্ট আমাদের জানতে হবে। একটাই ট্রিটমেন্ট করব, 4টেই ওষুধ খাবো, কিন্তু আমার ওই রোগটা যেন সব রোগ থেকেই মুক্তি পেয়ে যায়। তো এই জায়গায় যদি আসতে হয় তাহলে অবশ্যই একবার আয়ুর্বেদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এখন যে মানে এখন যেটা রিলিজ পাওয়ার মতো কিছু কি একটা বলবেন? যে শুনুন, আপনি চেম্বারে এসে যোগাযোগ করুন, ঠিক আছে? আমাদের হাতে একদমই আর সময় নেই।
আমি আরো একবার বলে দিচ্ছি, ডাক্তারবাবুর চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাতে, হাওড়াতে, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়ায়, আউট স্টেশন চেম্বার হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, ঘাটাল, শিলিগুড়ি, কোচবিহার, আসামে, এবং হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকে হাতে আর একদম সময় নেই, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি, নমস্কার। নমস্কার।